দেখেন আজকে হচ্ছে যে একটা ছোট টপিক কিন্তু মেজর বলা চলে হচ্ছে যে আপনাদের চারটা যে মডিউল, চারটা মডিউলে এই টপিকটার ইউজ আছে। অর্থাৎ আমি প্রথম ক্লাসে মেবি বলছি যে আইএলটিএস ইজ এ গেম অফ প্যারাফ্রেজিং অর সিনোনিম টাইপের। তো সেই প্যারাফ্রেজিংটা আজকে হচ্ছে যে কথা বলবো প্যারাফ্রেজিং নিয়ে। তো প্রথমেই আসি, এটা আপনি আইএলটিএস করতে গেলে প্রচুর এই ওয়ার্ডটা শুনবেন, প্যারাফ্রেজিং। তো তাহলে কোশ্চেন আসে, হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং কি জিনিস? প্যারাফ্রেজিং কি? Paraphrasing is the process of expressing the meaning of a text or speech using different word or sentence structure while maintaining the original message. অর্থাৎ আপনাকে একটা টেক্সট অর স্পিচ দেয়া আছে কোথাও, ওই টেক্সট অর স্পিচে আপনি যে মেইন থিম অর মেসেজ, ওই মেসেজটাকে আপনি সেম রেখে বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করে আর সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আর ওয়ার্ড ফর্ম চেঞ্জ করে আপনি সেম অর্থের একটা স্পিচ অর টেক্সট যদি লিখেন বলেন, ওইটাই হচ্ছে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং আপনি রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং চারটা মডিউলেই আপনাকে ইউজ করা লাগবে অ্যাক্টিভলি। অর্থাৎ চারটা মডিউলে আপনি এমন কোনো জায়গা নাই যে যেখানে প্যারাফ্রেজিং পাবেন না, প্রত্যেকটা জায়গায় আপনাকে প্যারাফ্রেজিং ইউজ করতে হবে। সো প্যারাফ্রেজিং এর ডেফিনেশন কে হয়, এটা তো জানলেন যে ডেফিনেশন হচ্ছে যে একটা টেক্সট আর একটা স্পিচ এর মেইন যে মেসেজ আর মিনিং, ওইটা চেঞ্জ না করে, ওইটা সেম রেখে ডিফারেন্ট ওয়ার্ডস আর সেন্টেন্স স্ট্রাকচার আর ওয়ার্ড ফর্ম এগুলা চেঞ্জ করে আপনি নতুন একটা টেক্সট আর স্পিচ যদি লিখেন বলেন, ঠিক আছে, ওইটাকে প্যারাফ্রেজিং বলা হয়। তো প্যারাফ্রেজিং এর আমরা অধিকাংশ ক্ষেত্রে জানি যে, আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে প্যারাফ্রেজিং মিন্স হচ্ছে ইউজিং সিনোনিম। আমরা সবাই এই একটা ওয়ার্ডের সাথে হচ্ছে ফেমিলিয়ার উইথ, যে প্যারাফ্রেজিং মিনিং হচ্ছে সিনোনিম ওয়ার্ড ইউজ করা। কিন্তু প্যারাফ্রেজিং এর মধ্যে সব থেকে দুর্বলতম প্যারাফ্রেজিং হচ্ছে সিনোনিম ওয়ার্ড ইউজ করা। যদি হচ্ছে যে প্র্যাকটিক্যালে যাই, তাহলে হচ্ছে যে আপনাকে রাইটিং টাস্ক ওয়ান অর টুতে রাইটিং টাস্ক ওয়ান অর টুতে আপনার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আর কোশ্চেন অ্যাড্রেসিং করা লাগে। অর্থাৎ আপনাকে যে কোশ্চেনটা প্রোভাইড করা হবে টপিক, ওই টপিকটা আপনার এসে শুরুতে এবং টাস্ক ওয়ানের শুরুতে লেখা লাগে। কিন্তু আপনি যদি ওই কোশ্চেনটাকে হুবহু কপি করে দেন, তাহলে এটা ওয়ার্ড রিপিট হবে, তো এটা মার্ক পাবেন না। সো এখানে হচ্ছে যে আপনাকে প্যারাফ্রেজ করা লাগবে। এবং স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে ভুল যেটা করে সেটা হচ্ছে যে শুধু সিনোনিম ইউজ করে, শুধু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করার ট্রাই করে। কিন্তু প্যারাফ্রেজিং এর অনেকগুলা টুলস আছে, যে টুলস গুলা ইউজ করে হচ্ছে যে আপনারা প্যারাফ্রেজিং করতে পারেন।
তার মধ্যে একটা টুলস হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট। বুঝতে পারছেন? তো প্রথমেই আসি হচ্ছে টুলস গুলা কি কি আছে এগুলা দেখি এক একটা করে। আমার ভয়েস কি ক্লিয়ার? ঠান্ডার কারণে আমি আসলে জি ভাইয়া কথা বলতে। ক্লিয়ার, সমস্যা নেই, সমস্যা নেই জি ভাইয়া। ভাই ক্লিয়ার ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। দেখেন, এই যে ওই যে রাইটিং টাস্ক 1 এবং 2 এর কথা বললাম, ওখানে কেউ যদি এই যে ভুলটা করে যে শুধু সিনোনিম ইউজ করে, মানে শুধু ওয়ার্ড গুলা চেঞ্জ করে দেয়, তাহলে ওইটা পারফেক্ট প্যারাফ্রেজিং হয় না। ঠিক আছে? প্যারাফ্রেজিং ওখানে করা লাগে হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ দুইটা বা তিনটা টুলস ওখানে ইউজ করা লাগে। ঠিক আছে? ওই কোশ্চেন অ্যাড্রেস করার জন্য, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা লেখার জন্য। তো কোনগুলা টুলস ইউজ করবেন সেটা রাইটিং এর সময় দেখাবো, জাস্ট হচ্ছে বলার জন্য এখন এটা আনলাম। এখন প্রথম যে টুলস প্যারাফ্রেজিং এর সেটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে? সিনোনিম ইউজ করা, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সে যে ওয়ার্ড গুলা প্রোভাইড করা থাকবে ওই ওয়ার্ড গুলার সিনোনিম ওয়ার্ড ইউজ করে আমরা সেম অর্থে একটা টেক্সট আর স্পিচ লিখতে পারি। এটাকে সিনোনিম রিপ্লেসমেন্ট টুল বলা হয়। যেমন এখানে সেন্টেন্সটা যদি থাকে, এখানে কি আছে সেন্টেন্সটা? দ্য কোম্পানি experienced significant growth in the sales last year. দেখেন, এখানে কোম্পানি পরিবর্তে অর্গানাইজেশনস আসছে, এক্সপেরিয়েন্সড এটার পরিবর্তে আসছে, সিগনিফিকেন্টের পরিবর্তে মেজর, গ্রোথের পরিবর্তে ইনক্রিজ, সেলস এর পরিবর্তে রেভিনিউ, লাস্ট ইয়ারের পরিবর্তে পাস্ট ইয়ার আসছে। সো দেখেন, এখানে প্রত্যেকটা ওয়ার্ড সিনোনিম ইউজ করা হয়েছে। ঠিক আছে? রিপ্লেস করার ক্ষেত্রে। কিন্তু আমাদের যে টেক্সটের মেসেজ আর যে স্পিচের যে মেসেজটা ছিল সেটা কিন্তু সেম থেকে গেছে। তো এটা একটা ওয়ে আপনার প্যারাফ্রেজিং করা। নেক্সট, সেকেন্ড যে ওয়ে বা টুল সেটা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার মিনস হচ্ছে যে আপনি অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে পারেন, প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারেন। আর একটা ইস্যু আপনাদের বলে দেই, এই যে যে টুলস গুলা, এই টুলস গুলা কিন্তু বোথ ওয়েতে সুইং করবে। বোথ ওয়েতে সুইং মিনস হচ্ছে ভাইস ভার্সা। আপনি এই যেটা বলতেছি যে অ্যাক্টিভ কে প্যাসিভ করা যাবে, সেম ওয়েতে প্যাসিভ কেও অ্যাক্টিভ করা যাবে। প্রত্যেকটা রুলসই বোথ ওয়েতে সুইং করে। তো অ্যাক্টিভ প্যাসিভ এবং হচ্ছে যে ওয়ার্ড গুলার অর্ডার চেঞ্জ করে। ঠিক আছে? ওয়ার্ড গুলার অর্ডার চেঞ্জ করে আপনি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে যে সিনোনিম এবং সেন্টেন্স স্ট্রাকচার, এই দুইটার কম্বিনেশন। আর একটা হচ্ছে ওয়ার্ড ফর্ম চেঞ্জ করা। এই তিনটার কম্বিনেশনে হয় হচ্ছে পারফেক্ট প্যারাফ্রেজিং, যেটা রাইটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? তো এখানে দেখেন এক্সাম্পলটা কি আছে। দ্য ম্যানেজার উইল রিভিউ দ্য রিপোর্ট নেক্সট মানডে। এখানে এটা কি সেন্টেন্স? এটা আছে অ্যাক্টিভ। এটা কি অ্যাক্টিভ আছে না? জি, এরপরে কারণ সাবজেক্ট। জি ভাইয়া। হ্যাঁ, এখন যদি এটাকে প্যারাফ্রেজ করা হয়, মিন্স হচ্ছে যে আমি যদি এর ফর্ম আর স্ট্রাকচার চেঞ্জ করি, তাহলে কি হয়? দ্য রিপোর্ট উইল বি রিভিউড বাই দ্য ম্যানেজার অন মানডে। এটা কি?
প্যাসিভ। টেক্সটের যে মেসেজটা আর স্পিচের যে মিনিংটা, এটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, সেম আছে, অ্যাজ ইট ইজ। ঠিক আছে, সো এটা আপনি ইউজ করতে পারবেন। এরপরে আসে নেক্সট যে টুলস, সেটা হচ্ছে ওয়ার্ড ফর্ম। ওয়ার্ড ফর্ম মিনস হচ্ছে যে আমরা ওই যে প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে দেখলাম হচ্ছে কি ইউজ করছিলাম আমরা, সাফিক্স প্রিফিক্স ইউজ করা বলছিলাম না? জি। সাফিক্স এবং প্রিফিক্স ইউজ করে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা মিন্স হচ্ছে নাউন থেকে, নাউন থেকে কিসে অ্যাডজেক্টিভে যাওয়া যায়, ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এরকম যে ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করা যায়, এই ফর্ম চেঞ্জ করেও হচ্ছে যে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। এই যে প্রথম যে তিনটা টুলস, এই তিনটার কম্বিনেশনে হচ্ছে যে পারফেক্ট একটা প্যারাফ্রেজিং হয় রাইটিং এর জন্য। ঠিক আছে, তো এখানে ওয়ার্ডের ফর্ম কিভাবে চেঞ্জ হয়েছে আমরা দেখি। দ্য সায়েন্টিস্ট ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ পলিউশন অন মেরিন লাইফ। এখানে দেখেন ইনভেস্টিগেটে ইনভেস্টিগেশন করা হয়েছে, আর এক্সট্রা একটা ওয়ার্ড এই ইনভেস্টিগেট ভার্বটার জন্য কন্ডাক্ট আনা হয়েছে। সো দেখেন, এটা ভার্ব থেকে নাউনে কনভার্ট হয়েছে, অর্থাৎ ফর্ম চেঞ্জ হয়েছে। এডিশনালি একটা ওয়ার্ড অ্যাড হয়েছে, কি কন্ডাক্ট। কিন্তু যে মেসেজটা, মেসেজটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ ইনার যে মিনিং, সে মিনিং একই রয়ে গেছে। এটাই প্যারাফ্রেজিং। এভাবে আপনি ওয়ার্ড ফর্ম চেঞ্জ করেও প্যারাফ্রেজিং করতে পারবেন। এখানে যে শুধু আপনি করবেন তা না, আপনি এই জিনিসগুলা দেখবেনও। কোথায় দেখবেন? আপনি লিসেনিং এ দেখবেন, আপনি রিডিং এ দেখবেন। ঠিক আছে, আর আপনাকে ইউজ করা লাগবে হচ্ছে যে কিসে, রাইটিং এ আপনাকে নিজে ইউজ করা লাগবে, স্পিকিং এ আপনাকে ইউজ করা লাগবে। লাইক স্পিকিং এ হচ্ছে যে আপনাকে যে ভার্বটা দিয়ে কোশ্চেন করবে, ওই ভার্বটার প্যারাফ্রেজিং ভার্ব দিয়ে আপনি অ্যান্সার করতে পারলে এটা গুড অ্যান্সার হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে আপনি দেখবেন, লিসেনিং এবং রিডিং এ হচ্ছে যে আপনি দেখবেন, আর এখানে হচ্ছে যে আপনি এই দুই জায়গায় আপনি করবেন প্যারাফ্রেজিং। ঠিক আছে, তো যে এখানে বলতেছি যে আপনার করা লাগবে এমন না, আপনার দেখাও লাগবে। ঠিক আছে, আপনি কোশ্চেন্স দেখলেন, এখানে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আছে আর প্যাসিভ আছে। আপনি প্যাসেজে আর অডিওতে গিয়ে এটার প্যাসিভ ফর্ম শুনতে পারেন, ঠিক আছে, বা দেখতে পারেন, এটা দেখবেন। ঠিক আছে, তো এটা কি ছিল, ওয়ার্ড ফর্ম চেঞ্জ করে। এরপরে আসেন ইউজিং জেনারেল আর স্পেসিফিক টার্ম, অর্থাৎ ওই যে প্রথমে বললাম যে বোথ ওয়ে সুইং করে একটা ওয়ার্ড আছে, ধরেন যে কোনো একটা ওয়ার্ড, টেকনিক্যাল ওয়ার্ড আর হচ্ছে যে কোনো একটা, আমরা বাংলায় হচ্ছে যে বাক্য সংকোচন পড়ছি, সমাস পড়ছি, পড়ছি কি? আপনারা তো পড়েন নাই মনে হয়, নাকি? পড়ছি ভাই, পড়ছি। পড়ছি ভাইয়া। পড়ছি তো ভাই। বাক্য সংকোচন করে কি করা হয় বলেন তো, বা সমাসে ছোট কি করা করা হয় হয়? ভাই, একটা একটা সমাসেও ছোট করা একটা একটা ওয়ার্ডে কনভার্ট করা হয়, বা একটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে কনভার্ট করা হয়। ঠিক আছে, এরকম না? সেম জিনিসটা হচ্ছে এই জিনিসটা, ইউজিং জেনারেল আর স্পেসিফিক টার্ম, অর্থাৎ আপনার কোনো একটা ওয়ার্ডকে
এক্সপ্রেস করার জন্য এটার জেনারেল মিনিং থাকতে পারে, অর্থাৎ আপনি ওইটাকে ডেসক্রাইব করতে পারেন, বা ওই ওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন। দেখবেন যে ইংলিশ ওয়ার্ড প্রত্যেকটা ডেফিনেশন আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ডেফিনেশন আছে। সো আপনাকে এখানে হচ্ছে যে কোশ্চেনে হচ্ছে যে আপনাকে ওয়ার্ডটা ইউজ করছে এবং অডিতে ওই ওয়ার্ডের ডেফিনেশন ইউজ করছে, এরকম প্যারাফ্রেজিং হইতে পারে। বা হচ্ছে যে আপনাকে স্পেসিফিক টার্ম ইউজ করছে, কোশ্চেনে এসে হচ্ছে যে জেনারেল টার্ম ইউজ করছে, এরকম হইতে পারে। যেমন দেখেন এখানে দা সিটি কাউন্সিল, সিটি কাউন্সিল, সিটি কাউন্সিল কি? সিটি কাউন্সিল স্পেসিফিক টার্ম। এটাকে যদি জেনারেলাইজ করা হয় তাহলে লোকাল অথরিটিস আছে। এখন এটা ভাইস ভার্সা হইতে পারে, অর্থাৎ আপনার এটা থেকে ওইটাও যাইতে পারে, ওইটা থেকে এটা আসতে পারে। অর্থাৎ স্পেসিফিক টার্ম থেকে জেনারেলে আসতে পারে, জেনারেল থেকে স্পেসিফিকে যাইতে পারে। এখানে এই যে এ নিউ লাইব্রেরি কনভার্ট হয়েছে কিসে? পাবলিক বিল্ডিং। ঠিক আছে, এটা স্পেসিফিক, এটা জেনারেল। ঠিক আছে, এভাবে প্যারাফ্রেজিং করা যাবে, হবে। এরপরে এটা প্রায়ই হচ্ছে আপনি লিসনিং এ এই টেকনিকটা বা টুলসটা আপনি দেখবেন অপোজিট ওয়ার্ড ইউজ করে। আমরা কি প্যারাফ্রেজিং এর মিনিং ডেফিনেশনে কি দেখলাম? প্যারাফ্রেজিং কি, যে মিনিংটা সেম রাখতে হবে, অর্থাৎ the process of expressing the meaning of a text or speech using different word while maintaining the অরিজিনাল মেসেজ, অর্থাৎ মিনিং সেম রাখবে। এখন যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড যখন আপনি দেখবেন, তখন আপনি ধরে নিতে পারেন যে, ধরে নেন অনেকেই যে মিনিংটা চেঞ্জ করে ফেলছে, যেহেতু হচ্ছে এখানে অপোজিট ওয়ার্ড ইউজ হয়েছে। সো এটা মিনিং চেঞ্জ হয়ে গেছে। লাইক এখানে ইনকনক্লুসিভ মিন্স কি? সিদ্ধান্তহীন। এখানে কি? এখানে প্যারাফ্রেজিং ওর ওর অপোজিট ওয়ার্ড ইউজ করছে এ ডেফিনেট অ্যান্সার। অবশ্যই এটার কি অল্টারনেটিভ অর অপোজিট ওয়ার্ড ইউজ হয়েছে, কিন্তু দেখেন এটার আগে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড অ্যাড করা আছে। ঠিক আছে, সো যখন হচ্ছে প্যারাফ্রেজিং এ এই অপোজিট ওয়ার্ড ইউজ করে প্যারাফ্রেজিং করবে, তখন অবশ্যই ওখানে একটা নেগেটিভ ওয়ার্ড অ্যাড করে অর উইদাউট ইউজ করবে আপনাকে প্যারাফ্রেজিং করার জন্য, বা আপনি করবেন। ঠিক আছে, এক্সকিউজ মি। সো যখন এই অপোজিট ওয়ার্ড ইউজ করে প্যারাফ্রেজ করবেন, তখন অবশ্যই উইদাউট অর নট ইউজ করবেন। এবং যখন হচ্ছে যে আপনারা লিসিনিং এ দেখবেন এই ধরনের প্যারাফ্রেজিং, স্পেশালি এটা লিসনিং এ থাকে এই টাইপের প্যারাফ্রেজিং, কারণ দ্রুত চলে যায়। তো তো অনেক সময় স্টুডেন্টরা এই নটটা শুনে না। তো তখন এই এই যে এটার
কোশ্চেনটা আছে ইনকনক্লুসিভ, যখন হচ্ছে যে অডিওতে শুনে ওর বিপরীতটা ডেফিনেট অ্যান্সার, তখন এটা রং দিয়ে দেয়, কারণ হচ্ছে যে কি নোটটা শুনতে না পারার কারণে। সো এই যে প্যারাফ্রেজিং, এটাও ভালোভাবে খেয়াল করতে হবে। এরপরে আসেন হচ্ছে যে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কম্পারিজন এবং কন্ট্রাস্ট ইউজ করে হচ্ছে যে প্যারাফ্রেজিং করা যাবে, অর্থাৎ সেম মিনিং রাখা যাবে। এখানে দেখেন কি করা হয়েছে, আনলাইক লাস্ট ইয়ার দিস ইয়ার্স বাজেট ইজ লার্জার। এখানে এই আনলাইকটাকে প্যারাফ্রেজ করা হয়েছে দ্য প্রিভিয়াস ওয়ান দিয়ে, ঠিক আছে। সো এভাবেও হচ্ছে যে কম্পেয়ার করে আপনি প্যারাফ্রেজ করতে পারেন, এটা কম হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে এটা প্রায়ই হয়, যে কনডেন্সিং ইনফরমেশন আর সামারাইজিং ইনফরমেশন, অর্থাৎ একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে কনভার্ট করবে, আর একটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে কনভার্ট করবে, এরকম বোথ ওয়েতে। অর্থাৎ এখানে কি কনডেন্সিং ইনফরমেশন আর সামারাইজিং, এটা বলছি যে প্রত্যেকটা রুলস বোথ ওয়েতে সুইং করে। তো আপনার কোশ্চেনে একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সে পুরা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে কনভার্ট করা যাইতে পারে। লাইক হচ্ছে যে আপনি এখানে দেখেন, আফটার এ থরো ইনভেস্টিগেশন অ্যান্ড নিউমেরিয়াস টেস্ট, এই যে এটার পরিবর্তে এখানে একটা ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে। আফটার এ থরো ইনভেস্টিগেশন অ্যান্ড নিউমেরিয়াস টেস্ট দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ সেফ। এই এখান থেকে এই পর্যন্ত একে একটা ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে, এই যে টেস্টিং, দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ সেফ আফটার টেস্টিং। সো একটা ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে গেছে। এখন এইটাকেও আবার, এই ওয়ার্ডটাকে আবার এখানে পুরা এভাবেও প্যারাফ্রেজ করতে পারে, ঠিক আছে। এগুলো যদি হচ্ছে যে আপনি না দেখেন, না প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু পারবেন না। এরপরে আসেন হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং, অর্থাৎ আপনি কোনো টেকনিক্যাল ওয়ার্ডের ডেফিনেশন প্রোভাইড করবেন, ঠিক আছে। আর ডেফিনেশনকে টেকনিক্যাল ওয়ার্ডে ট্রান্সফার করবেন। লাইক এখানে একটা ওয়ার্ড আছে ইনসোমনিয়া, এটা কি, এটা দিয়ে কি বোঝায়? এটা তো একটা ওয়ার্ড, কিন্তু এটা টেকনিক্যাল ওয়ার্ড, মেডিকেল টার্ম। এটাকে যদি হচ্ছে যে আমরা একটা ডেফিনিশন আর জেনারেলাইজ করি, তাহলে এটা, এই ওয়ার্ডের মিনিং আসছে কোনো মানুষ যদি হচ্ছে ঘুমের সমস্যা ফেস করে, অর্থাৎ ঘুমাইতে না পারে, তাকে বলা হয় হচ্ছে ইনসোমনিয়া, ঠিক আছে। সো এই টেকনিক্যাল ওয়ার্ডটাকে হচ্ছে যে ডেসক্রিপশন দিচ্ছে, অর্থাৎ ডেসক্রাইব করতেছে, বা একটা ডেসক্রিপশনকে একটা টেকনিক্যাল ওয়ার্ডে নিয়ে যাচ্ছে। এভাবেও প্যারাফ্রেজিং হইতে পারে। এখানে কি আছে, মেনি পিপল সাফার ফ্রম ইনসোমনিয়া, মেনি পিপল স্ট্রাগলিং উইথ দ্য ইনএবিলিটি টু স্লিপ। এখানে এই কোশ্চেনটা পড়লেন, এইখানে স্লিপের কোনো কিছু নাই। এখন আপনি অডিওতে শুনলেন বা প্যাসেজে গিয়ে স্লিপ দেখলেন, তখন আপনার মনে হইতে পারে আর এখানে তো অ্যান্সার না, কিন্তু এভাবেও প্যারাফ্রেজিং হবে, পাবেন। প্রত্যেকটা লাইন কেমব্রিজ থেকেই নিয়া। এরপরে আসেন কজ অ্যান্ড ইফেক্ট শো করেও হচ্ছে যে আপনাকে প্যারাফ্রেজিং করা হয়। হেভি রেইনফল কজ সেভার ফ্লাডিং ইন দা এরিয়া। এখানে কজটাকে এখানে শো করা হচ্ছে, দেখেন, ডিউ টু রেইনফল দ্য এরিয়া এক্সপেরিয়েন্স সেভার ফ্লাডিং।
ঠিক আছে, অর্থাৎ আপনি কজ এন্ড ইফেক্টের মাধ্যমেও প্যারাফ্রেজ করতে পারেন। এন্ড লাস্ট অন প্যারাফ্রেজিং এ আপনি হচ্ছে স্লাইডলি অল্প কম্পেয়ার করে ডিগ্রিটা অল্প চেঞ্জ করেও আপনি কম প্যারাফ্রেজ করতে পারেন। ঠিক আছে, ধরেন এখানে কি আছে, দ্য প্রজেক্ট ওয়াজ হাইলি সাকসেসফুল, দ্য প্রজেক্ট ওয়াজ এক্সট্রিমলি ইফেক্টিভ। এখানে এই যে দেখেন যে খুব কাছাকাছি পরিবর্তন, সায়েন্সে দেখেন না, এখানে কেউ সায়েন্সের আছে 10 to 0, অনেকেই আছে বা এটা সবাই করছে, 10 to 0 ধরা হয় না, কেউ দেখেননি কখনো? এই যে এরকম একটা সাইন দিয়ে, 10 to the power 0। এরকম একটা 10 to the power 0 বলিনি আমি। 10 to the power যে কোনো বসতে পারে, 2 3 4। আমি 10 to the power বলিনি, আমি বলছি আহ, কাছাকাছি এরকম, ধরেন 2.799 কে এরা কি ধরে আহ, ইসের কস সাইন সাইন থেটা এগুলার মান কখনো দেখেননি? 10 to 0, 10 to 0 মানে জিরোর কাছাকাছি, মানে জিরো ধরা হয়। জি ভাইয়া, লিমিটে হ্যাঁ, ক্যালকুলাসের লিমিটে করছে 10 to 0। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট সেই জিনিসটা আছে হচ্ছে আমি চতুর্থ টুল। বোঝাচ্ছি যে 10 to 0 মানে কাছাকাছি একটা 10 কে ভ্যালুকে রাউন্ড ফিগার বা জিরো তে ধরে নিয়ে যাওয়া হয়। জি ভাইয়া, লিমিটে লিমিটে অঙ্কগুলোতে হ্যাঁ, বিশেষ করে। হ্যাঁ, তো এরকমও হচ্ছে যে আপনাকে লিখা লাগতে পারে বা প্যারাফ্রেজ করা লাগতে পারে, স্পেশালি হচ্ছে যে দেখা গেল আপনার রাইটিং টাস্ক 1-এ ডেসক্রাইব করার জন্য, ধরেন আপনার হচ্ছে যে এখানে একটা ডিপিক পিকচার আছে, এখানে লাইন আছে, তো এখানে তো রাউন্ড ফিগার থাকে, ধরেন 5, 10, 15, 20। তো এইখানের যে ভ্যালুটা, এই ভ্যালু এখানে ক্যালকুলেট করা লাগে না, থাকে না। তো এই শরীফ হাসান তখন এখানে এই যে যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে যে আপনাকে তখন ধরে নিতে হবে। তো এই যে যে ধরে নিয়ে প্যারাফ্রেজও হয়। ঠিক আছে, অর্থাৎ আপনার কিছুটা উপরে কিছুটা নিচেকেও সেম মিনিং এ ধরা যাইতে পারে, ধরে এখানে। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য এই জিনিসটা বলতেছিলাম। এই জিনিসগুলা হচ্ছে যে আপনারা সব জায়গায় দেখবেন, প্রত্যেকটা মডিউলে আপনার এই প্যারাফ্রেজিং গুলা আপনারা পাবেন। সো এই প্যারাফ্রেজিং এর এই যে 10টা টুলস, এই 10টা টুলস ইউজ করে প্যারাফ্রেজিং করা হয়। এখানে কেমব্রিজ থেকে অনেক উদাহরণ লেখা আছে, একেবারে কেমব্রিজের প্যাসেজের লাইন অডিও, এই দেখেন একবারে হুবহু অডিও গুলা লেখা আছে। ঠিক আছে, অডিও গুলা এবং হচ্ছে যে তাদের প্যারাফ্রেজিং গুলা একটু দেখে নিবেন। ঠিক আছে, আমরা গ্রামার কি পড়তেছিলাম? লাস্ট ক্লাসে নাউন বুঝাইছিলেন। হ্যাঁ, তো নেক্সট নেক্সট ইয়াটা কি আসে? ভার্ব। নাউনের পর ভার্ব প্রোনাউন। আসে, প্রোনাউন আসে। না 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 প্রোনাউন। ভাই, আমি ওটা বলি না, জাস্ট সবগুলো তো করাবেন না, ওটা ওই প্রেক্ষিতে বললাম। হ্যাঁ, ঠিক আছে, সিকোয়েন্স রেখেই করাবো। ঠিক আছে, এখন কেউ আবার মনে করেন না যে একদিনে খালি নাউন পড়াচ্ছে, আপনারা ক্লাস কাউন্ট করেন না যে এটাকে একটা ক্লাস ধরা হচ্ছে, আপনাদের যতগুলো ক্লাস লাগবে ততগুলো আমি করাবো, সমস্যা নাই। তো নাউন কি, প্রোনাউন কি হয়, প্রোনাউন কি?
Pronoun is a word used instead of a noun or noun equivalent. ঠিক আছে, নাউন বা নাউনের মতো কাউ অন্য জিনিসের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্রোনাউন। ঠিক আছে, এখন প্রোনাউনের মধ্যে আমাদের ডিরেক্ট অ্যান্সার কোথাও লেখা লাগে না, তবে এটা আমাদের প্রচুর ইউজ করা লাগবে। প্রচুর ইউজ করা লাগবে কোথায়? রাইটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, রাইটিং এর ক্ষেত্রে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করে, রিফ্লেক্সিভ না সরি, রিলেটিভ প্রোনাউন গুলা ব্যবহার করে আমাদের কমপ্লেক্স করা লাগে, বা হচ্ছে যে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা লাগতে পারে। সো রিলেটিভ প্রোনাউন কিভাবে ইউজ করতে হবে এটা, বা ইউজ করা হয় কোনগুলা রিলেটিভ প্রোনাউন, এগুলা জানে। এর থেকে হচ্ছে যে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে অ্যান্সার প্রোভাইডে। এরা রেফারেন্সিং করে। এখন আমরা যদি প্রোনাউন রেফারেন্সিংটা ভালোভাবে না বুঝি, অর্থাৎ এন্টিসিডেন্ট অর্থাৎ পূর্বের কোন জিনিসটাকে রেফার করতেছে, পূর্বের জিনিসটাকে কি বলে? এন্টিসিডেন্ট বলে না? এন্টিসিডেন্ট কি? অফ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। হ্যাঁ, ওই অ্যান্টিসিডেন্ট আর হচ্ছে যে এখানে রেফারেন্স কারে করতেছে, এটা যদি হচ্ছে যে না বুঝেন তাহলে কিন্তু অ্যান্সার ভুল করে ফেলবেন। এখানে হচ্ছে যে আপনার দুই তিনটা নাউন থাকতে পারে একটা সেন্টেন্সে। একটা সেন্টেন্সে দেখা গেল রিডিং এর ক্ষেত্রে দুইটা বা তিনটা চারটা নাউন থাকতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা নাউন ফ্রেজ অ্যাড করে দিছে, ওখানে ওই ফ্রেজের একটা সাবজেক্টও আছে। তো এখন এই যে ওর পরে গিয়ে হচ্ছে প্রোনাউন দিয়ে অ্যান্সার প্রোভাইড করবে। এখন ওই প্রোনাউনটা কাকে রেফার করতেছে এটা যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু অ্যান্সার নিতে পারবেন না। রিডিং এর ক্ষেত্রে এই কমন একটা প্রবলেম যে স্টুডেন্টরা এই রেফারেন্সিংটা ঠিকভাবে করতে পারে না, যে কাকে বোঝাচ্ছে। কারণ ওর আগে, অর্থাৎ অ্যান্সার প্রোনাউনটা ব্যবহার করার আগে প্রিভিয়াস সেন্টেন্সে অনেকগুলা নাউন থাকে। তো অনেকগুলা নাউন ইউজ করে কোনটা কোনটার জন্য এই প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে এটা আইডেন্টিফাই করা হচ্ছে যে আমাদের কাজ। ঠিক আছে, এটাই সব থেকে বেশি ইউজ করা হয় ইয়া আইএলটিএস এর ক্ষেত্রে। এছাড়া আপনি প্রোনাউন ইউজ করতে পারেন কেন? কারণ হচ্ছে ওয়ার্ড রিপিটেশন যদি আসে, একটা ওয়ার্ড বারবার রিপিট করা রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে আহ এটা আপনার মার্ককে কমায় দেয়। সো ওয়ার্ড রিপিটেশন রিডিউস করার জন্য আপনি প্রোনাউন ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন এখানে ডেফিনেশন গুলা হচ্ছে যে আমরা সবাই মুখে মুখে একটু দেখে নেই যে কি জিনিস। এখানে কি পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পার্সনের পরিবর্তে বসে। ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউনটা কি হিসেবে বসতে পারে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে এই প্রোনাউনের দুইটা ফর্ম থাকবে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম। এছাড়া আবার হচ্ছে পার্সনের ক্ষেত্রে আবার এদের সিঙ্গুলার প্লুরাল আছে, অর্থাৎ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে একটা প্রোনাউন, প্লুরাল নাউনের ক্ষেত্রে আর একটা প্রোনাউন ইউজ করা হয়, তাই তো? তো এখানে পার্সোনাল প্রোনাউনের কয়েকটা উদাহরণ এই যে এখানে অবশ্য দিয়ে আছে, তারপরেও আমরা বলি।
এখানে যদি বলি দুইটা ফর্ম, আই, এটার অবজেক্টিভ ফর্ম কি? মি, উই, us, উই আর, us, তারপরে হি, him, him, she, her, সে, হার। হি, his, হি, him, হিম। হিস তো হচ্ছে যে ইয়াতে চলে যায়, পসেসিভে চলে যায়। they, them, দে, দেম, দে, দেম। তাহলে এটা হচ্ছে যে কি পার্সোনাল প্রোনাউন। এরপরে আসেন হচ্ছে যে পসিভ প্রোনাউন। পসিভ ওয়াটার মিনস হচ্ছে যে এটা আবার কেউ বললেন না যে আমার বয়ফ্রেন্ড পসেসিভ, আমার গার্লফ্রেন্ড পসেসিভ, ওই জিনিস না। এখানে ওনারশিপ বোঝায়, ঠিক আছে, অধিকারে থাকা বোঝায়, ঠিক আছে। ওনারশিপ এক্সপ্রেস করার জন্য এই প্রোনাউন গুলা ইউজ করা হয়। অর্থাৎ কোনো জিনিসের অধিকার যদি কারো কাছে থাকে সেইটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরকম পসিভ প্রোনাউনের উদাহরণ কি কি আছে বলেন তো। হ্যালো, mine, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। মাইন, মাইন, হার্স, হার্স, ইয়োর্স, দেয়ার্স, দেয়ার্স। তারপরে হিজ, হিজ, হার্স। এগুলা হচ্ছে আহ পসিভ প্রোনাউন। এটা অধিকারে রাখা বা অধিকারে থাকা বোঝাইতে এই প্রোনাউন গুলা ব্যবহার করা হয়। এরপরে আসেন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? কোন myself, হ্যাঁ, ourself, হ্যাঁ, কোন himself, সেন্টেন্সে জোর দেওয়ার জন্য যখন সাবজেক্টেরই অবজেক্টিভ ফর্ম অবজেক্ট হিসেবে আসে, তখন হচ্ছে যে এটা হচ্ছে সেলফ যুক্ত ওয়ার্ড গুলা আসে, সেগুলাকে হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। মাইসেলফ, মাইসেলফ, yourself, herself, himself, themselves। এটাকে আবার দুইভাবে ডেফিনেশন প্রোভাইড করে। একটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা ইমপ্যাথেটিক প্রোনাউন। ইমপ্যাথেটিক প্রোনাউন বলে হচ্ছে যে যখন হচ্ছে যে এই সাবজেক্টের পর পরই হচ্ছে যে আহ সেলফযুক্ত ওয়ার্ডটা চলে আসে, তখন আহ তখন তাকে ইমপ্যাথেটিক প্রোনাউন বলে। যেমন যদি উদাহরণ দেই, আমি সেই ব্যক্তি যে ওই মানুষকে খুন করতে দেখছি,
তো এখানে এই যে জোর দেওয়ার জন্য সাবজেক্টের পর আই মাইসেলফ চলে আসে, স হিম, আই মাইসেলফ সাবজেক্টের পরপরই চলে আসলে যখন, তখন এটাকে ইমপ্যাথেটিক প্রোনাউন বলা হয়। এক্সকিউজ মি। এরপরে কি আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোনো জিনিসকে স্পেসিফাই করার জন্য যে জিনিস ব্যবহার করা হয়, যে ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়, বা বিশেষভাবে নির্দেশ করার জন্য যেটাকে, যে ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়, ওইটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। অর্থাৎ পয়েন্ট আউট করে দেওয়া হয়। দিস, দ্যাট, দোস, ইট, বিশেষভাবে নির্দেশ করে, পয়েন্ট আউট করে, এটাকে হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এরপরে তাহলে এগুলার উদাহরণ হচ্ছে কি? দিস, দ্যাট, দোস, ইট। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য, সাবজেক্টে আর একটা সেন্টেন্স অ্যাড না করে সেম সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? WH what? WH ওয়ার্ড, হু, হুজ, হুম, হুইজ, দ্যাট, এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য আপনার নতুন একটা সেন্টেন্স না ক্রিয়েট করে সেম সেন্টেন্সে হু দিয়ে কানেক্ট করে এক্সট্রা ইনফরমেশন যখন প্রোভাইড করা হয়, তখন এই রিলেটিভ প্রোনাউন গুলা ইউজ করা হয়। স্পেশালি হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক 1 এর প্রসেসে ম্যানমেড প্রসেস অ্যান্ড ন্যাচারাল প্রসেস, এখানে স্টেজ থাকে, বিভিন্ন ধাপ থাকে। তো প্রথমে হচ্ছে সিকোয়েন্সার ইউজ করে ওই স্টেজের নামটা লিখতে হয়, দেন প্রোনাউন ইউজ করে ওই স্টেজে কি হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করতে হয়। অর্থাৎ আপনি এটা প্র্যাকটিক্যালি হচ্ছে যে আপনার করা লাগবে, এর রিলেটিভ প্রোনাউন ইউজ করা লাগবে এই প্রসেসে।
সিকোয়েন্সারের পরে সিকোয়েন্সার দিয়ে হচ্ছে স্টেজের নাম লেখা লাগবে, দেন হচ্ছে যে প্রোনাউন দিয়ে ওই স্টেজে কি ঘটতেছে সেটাকে এক্সপ্লেইন করা লাগবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে। এরপরে আছে হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। এটাকে কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝানোর জন্য ইনডিফিনিট প্রোনাউন ইউজ করা হয়। এটা কি কি এনি, এনিয়ন, সামওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল, এগুলা সব হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট ব্যক্তি বস্তু কে কোনো ব্যক্তি বা বস্তু যখন নির্দিষ্ট নয় তখন এই জিনিসগুলা ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদের ওরকম লাগবে না, নাই। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন মিন্স হচ্ছে যে কি একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য যে প্রোনাউন গুলা ব্যবহার করা হয় ওইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন হচ্ছে কি ইচ আদার, ওয়ান অ্যানাদার একই সাথে যখন ব্যবহার করা হয় ইচ আদার, ওয়ান অ্যানাদার। এখন অর্ডার অফ প্রোনাউন একটা সেন্টেন্সে যখন এই যে পার্সন আসে, পার্সন কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আছে না, এগুলার প্রোনাউন আছে না? জি ভাই আছে তো। ধরেন আই, ইউ এই অ্যান্ড মাই ফার্স্ট ফ্রেন্ড। পারসন। তাহলে এই তিনটার সিকোয়েন্স কিভাবে আসবে বলেন তো, কেউ জানেন? আপনি এই তিনটাকে দিয়ে হচ্ছে যে একটা সেন্টেন্স মেক করবেন, তখন এটা তো প্রোনাউন, এটাও তো প্রোনাউন। তো এই এই তিনটাকে কিভাবে সাজাবেন, মানে একটা সেন্টেন্সে কিভাবে সাজাবেন? আচ্ছা, 2 3 অন এই বেসিসে নাকি? হ্যাঁ, 2 টু থ্রি 2 3 অন, অন, হ্যাঁ রাইট। টু থ্রি অন। অর্থাৎ প্রথমে ইউ আসবে, দেন মাই ফ্রেন্ড আসবে, দেন আই আসবে। টু থ্রি ওয়ান রুলস। এখানে হচ্ছে যে বাকি জিনিসগুলো হচ্ছে যে আইএলটিএস এর বিভিন্ন সেন্টেন্স থেকে হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস প্রোভাইড করা হয়েছে। তো আপনার একবার রিড দিলে জিনিসটা বুঝে যাবেন। এই যে কিভাবে হচ্ছে যে প্রোনাউন্স গুলা, সরি প্রোনাউন গুলা ব্যবহার করা হয়েছে। আমার আসলে হচ্ছে যে, আহ, কথা বলতে এখন খারাপ লাগতেছে এক্স্যাক্টলি, ঠান্ডার ভাই অবস্থা তাহলে খুবই। আজকে থাকুক আপনার এত হ্যাঁ, এত না না বাদ দেন না আজকে, হ্যাঁ। আজকে শেষ করে দেন ভাইয়া দিলে। হ্যাঁ, আজকে আমি শেষ ঠিক করে আছে। দিচ্ছি, আপনারা এই ডকুমেন্টটা পড়েন। নেক্সট ক্লাসটা বড় নিবনি রবিবারে। আপনারা আর প্যারাফ্রিজিংটা ডকুমেন্ট দেখবেন। গুলো তো টেলিগ্রামে আছে তাই না? সব ডকুমেন্ট টেলিগ্রামে আছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি।
ওখানে স্থায়ীভাবে থাকবে আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম। বুঝতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওকে ঠিক আছে ভাই। ওয়ালাইকুম। আচ্ছা